গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের আমাদের আপার প্রাইমারি টেটের প্রথম ক্লাস এবং প্রথম দিন এটা আমাদের। তোমরা যারা সায়েন্স থেকে আপার প্রাইমারি টেট দিতে চলেছ তাদের জন্য সিডিপি, ম্যাথমেটিক্স এবং সায়েন্সের উপরে নিয়মিতভাবে ক্লাস দেব আমরা এই চ্যানেলে। সেই জন্য তোমরা যদি আপার প্রাইমারি টেট দাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকে আমাদের সিডিপির বিষয়বস্তু হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। এই ক্লাসে আমরা বিকাশ কি, বিকাশের স্তর, উপাদান এবং নীতি সম্পর্কে আলোচনা করব। তো চলো সময় না নষ্ট করে চলে আসি আজকের ক্লাসে আমাদের বিষয়বস্তুর দিকে। প্রথমে দেখতে পাচ্ছ আমরা শিশুর বিকাশ কি সেই সম্পর্কে সংজ্ঞা দিয়েছি। শিশুর জন্ম থেকে আমরণ শারীরিক, মানসিক, আবেগীয় অর্থাৎ ইমোশনাল এবং সামাজিক বা সোশ্যাল পরিবর্তনের ধারাবাহিক যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে শিশুর বিকাশ। তো শিশুর জন্ম এই পর্যায়টা ঠিক, কিন্তু জন্ম বলতে শিশুর ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তটাকে ধরা হচ্ছে না। শিশু যখন মাতৃ জঠরে প্রথম যখন তার প্রাণের সঞ্চার ঘটছে সেই ভ্রূণ অবস্থায় প্রাথমিক ভ্রূণ সৃষ্টির মুহূর্তটিকে কিন্তু শিশুর জন্ম ধরা হচ্ছে এখানে, এবং সেই পর্যায় থেকে কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ শুরু হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে যে বৃদ্ধি সম্পর্কে বললাম, সেই বৃদ্ধি আর বিকাশ এই দুটোর ভেতরে কিন্তু একটা খুব প্রমিনেন্ট পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এই যে বৃদ্ধি রয়েছে, বৃদ্ধি মানে হচ্ছে যেটা কোয়ান্টিটিভ মানে পরিমাণগত, এটা শুধুমাত্র পরিমাণের চেঞ্জ, মানে দৈর্ঘ্যের চেঞ্জ, উচ্চতার চেঞ্জ, ওজনের পরিবর্তন, এইটাকে কিন্তু আমরা নির্দেশ করি, এটাকে পরিমাণগত বলি। অন্যদিকে বিকাশ মানে হচ্ছে সেখানে পরিমাণ যেমন থাকবে, পরিমাণগত তো থাকবেই, তার সাথে থাকবে গুণগত পরিবর্তন। এই যে সামগ্রিকভাবে বৃদ্ধি এবং বিকাশ, এইটা হচ্ছে তার প্রাথমিক একটা ধারণা, বা বলতে পারো সম্যক ধারণা। প্রাথমিক বলাটা ঠিক হবে না, সম্যক ধারণা মানে এক লাইনে যদি বলা হয় বৃদ্ধি বিকাশ, এটা শুধু পরিমাণগত, এটা হচ্ছে পরিমাণগত প্লাস গুণগত। ঠিক আছে, তাহলে এই যে প্রক্রিয়াটা আগে বললাম এর মূল বৈশিষ্ট্যতে, এটা হচ্ছে তোমার আজীবন প্রক্রিয়া, যা গর্ভধারণ থেকে শুরু হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত কিন্তু চলতেই থাকছে। ঠিক আছে, এখানে এই যে শারীরিক মানসিক বলা হচ্ছে, মানে শারীরিক ভাবে যে দৈর্ঘ্য বাড়া, ওজন বাড়া, তার মানসিক বুদ্ধি বৃদ্ধি হওয়া, তার স্মৃতি বাড়া, তার ভেতরে বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তন, তার মনে রাখার ক্ষমতার পরিবর্তন, এগুলোকে বলা হচ্ছে আবেগীয়। মানে হচ্ছে তার ইমোশনাল চেঞ্জেস, সে অন্যের দুঃখে সমবেদনা জানাচ্ছে, অন্যের সাথে কোনো কিছুতে শেয়ার করতে শিখছে, সেগুলো হচ্ছে কিন্তু তার আবেগীয় আর কি পরিবর্তন। এগুলি কিন্তু সামাজিক পরিবর্তনের সাথেও
মানে সংযুক্ত থাকে, ওভারল্যাপ করে অনেক সময়। মানে হচ্ছে কি, যেমন সামাজিক পরিবর্তন বলতে শিশুর যে সমাজে বাস করে তার পরিধিটা কিন্তু সেই জায়গাতে আহ, যে জায়গার ভেতরে ছিল নতুন একটা জায়গায় যখন যাচ্ছে তখন সেখানের সাথে তার তাল মিলিয়ে নেওয়ার যে প্রবণতা বা যে আহ, প্রকৃতিটা তৈরি হচ্ছে, তাল মিলিয়ে নিতে পারছে, সেটাকেই কিন্তু আমরা সামাজিক পরিবর্তন হিসাবে দেখব। এবং এটা কিন্তু বিকাশেরই অঙ্গ, বিকাশ ঘটছে বলেই শিশু কিন্তু সেটা করতে পারছে। আচ্ছা, বিকাশের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিকাশ কেবলমাত্র উচ্চতা বা ওজন বৃদ্ধি নয়, যেটা বললাম পরিমাণগত গুণগত পরিবর্তনকেও বোঝায়। এখানে আমি এটা কিন্তু আগে বলে দিয়েছি, ঠিক আছে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যেটা না বললেই নয়, যে বিকাশ হচ্ছে কিন্তু একমুখী, অর্থাৎ সবসময় কিন্তু জন্ম থেকে মৃত্যুর দিকে যায় এবং একবার বিকাশ হলে ব্যাক কিন্তু সম্ভব নয়। বুঝতে পারলে, একবার বিকাশ হয়ে গেলে সেটা কিন্তু কখনোই আর ব্যাক মুখে আসে না। বুঝতে পারছো নিশ্চয় বিষয়টা আমি কি বলতে চাইছি। তাহলে এখানে শিশুর বিকাশের ক্ষেত্রে 5টি ধারার কথা বলার হয়েছে। সেখানে হচ্ছে দৈহিক বিকাশ, যেটা হচ্ছে শরীরের উচ্চতা, ওজন, অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি এবং স্নায়ুতন্ত্রের উন্নয়ন। মানে হচ্ছে একটা শিশু যে উচ্চতা এবং ওজন নিয়ে প্রাথমিকভাবে সে যখন জন্মগ্রহণ করছে তখন দেখবে যে স্বাস্থ্য দপ্তর রয়েছে, সেখানে উচ্চতা ওজন মেপে নেওয়া হয়। তারপরে তার বয়সের সাথে সাথে কিরকম পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু দেখা হয়। আমাদের এই দৈহিক বিকাশের যে বিষয়টা, সেটাকে কিন্তু গুরুত্ব দিয়ে স্বাস্থ্য দপ্তর থেকে প্রাথমিক ওজনটাকে এবং উচ্চতাটাকে মেপে নেওয়া হয়। এবং পরবর্তীকালে তার সেই শিশুটা যখন ধরো বড় হয় তখন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শরীরের মস্তিষ্কে থাকা যে স্নায়ুতন্ত্র, সারা শরীরে ছড়িয়ে রয়েছে স্নায়ুতন্ত্রের জাল, সেই স্নায়ুতন্ত্র বিকশিত হচ্ছে, ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। এবং এই ডেভেলপমেন্ট, দৈহিক বিকাশ যেটা রয়েছে সেটা কিন্তু মানসিক বিকাশ, যে পরের পয়েন্টটা দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট রয়েছে, সেই কগনিটিভ ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশেও কিন্তু এই স্নায়ুতন্ত্রের উন্নয়নটা কাজে লাগছে। শিশু চিন্তা ভাবনা, স্মৃতি, যুক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ছে। একটা শিশু যেটা জন্ম নিচ্ছে শুধুমাত্র তার কাছে প্রাথমিক চিন্তা থাকছে তার ক্ষুধা নিবারণ করা, পরবর্তীকালে তার ভেতরে স্মৃতি, যুক্তি, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এই বিকাশের ফলেই। পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী 4টি পর্যায়ে বিভক্ত রয়েছে এই মানসিক বা কগনিটিভ বিকাশ। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে ভাষাগত বিকাশ নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। শিশু শব্দ উচ্চারণ থেকে বাক্য গঠন এবং যোগাযোগের দক্ষতা অর্জন করছে ভাষাগত বিকাশের মাধ্যমে। ভাষাগত বিকাশের মাধ্যমে এখানে মোটামুটি ভাবে আমরা 4টা পর্যায়ে একে ভাগ করতে পারি, যে 4টা বা 5টা পর্যায়ে আমরা কিন্তু একে ভাগ করতে পারি। তো প্রথমে যেটাকে আমরা নেব সেটা হচ্ছে প্রাক ভাষাগত স্তর। এটা 0 থেকে 6 মাস পর্যন্ত, 6 মান্থ পর্যন্ত থাকছে। তো এই সময় শিশু কুই কুই শব্দ করছে, অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করছে, ঠিক আছে। 6 মাস বয়স থেকে তার ব্যাবলিংও শুরু হয়ে যাচ্ছে। এই যে কুই কুই শব্দ করা, এটাকে বলা হয় কুইং, কুইং। আর বিভিন্ন রকম বক বক শব্দ, যেমন বা বা বা, মা মা মা, এরকম যে করার পদ্ধতিটাকে, সেটাকে বলা হচ্ছে ব্যাবলিং, ব্যাবলিং বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু সম্ভব হচ্ছে তার তার বিকাশের মাধ্যমে। তো এখানে একটা বিষয় মনে রাখবে, এই পর্যায়গুলো
কিন্তু পরপর রয়েছে, একটার সাথে আরেকটা, মানে একটা শেষ হচ্ছে তারপরে কিন্তু ধীরে ধীরে দ্বিতীয়টা চলে আসছে। এবারে তাদের এই যে বয়সের যে সময়সীমাটা সবার ক্ষেত্রে যে একই হবে বা একই সময়ে এইটাকে হার্ড অ্যান্ড ফাস্ট মেনে চলবে সেরকম কিন্তু মানে নেই, এগুলো কিন্তু কম বেশি হতে পারে। এরপর 9 মাস বয়স থেকে 9 মান্থ বয়স থেকে 1.5 বছর বয়স পর্যন্ত শিশু এক শব্দের শব্দ যেমন বলতে শেখে, যে যেমন বলে মা, বাবা, জল, খাবো, হ্যাঁ, ভাত, এইরকম শব্দগুলো দেখবে, এগুলো হচ্ছে এক 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 শব্দের পর্যায়ে। ঠিক আছে। পরবর্তীকালে 18 মাস বয়স থেকে শিশুর যখন 2.5 বছর বয়স হয়, শিশুর যখন 2.5 বছর বয়স হয় তখন 2 শব্দের স্তর, তখন বলে মা, মা এসো, মা যাব, বল দাও, এইরকম দেখবে শব্দগুলো তারা বলতে শেখে। এটা কিন্তু 2 স্তরের শব্দের স্তরে সে কিন্তু পৌঁছে গেছে। এবারে 30 মাস বয়সের ওপরে, এগুলো কিন্তু একটা আনুমানিক, ঠিক আছে। 30 মাস মানে হচ্ছে তোমার 2.5 বছর বয়সের পরে সে কিন্তু মোটামুটি ভাবে বহু শব্দ ব্যবহার করতে শেখে, জটিল বাক্য গঠন করতে শুরু করে। এই পর্যায়ে তাদের শব্দ ভান্ডার দ্রুত বাড়ে এবং তারা ব্যাকরণের সঠিক ব্যবহার মোটামুটি শিখতে শুরু করে। বুঝতে পারলে? এরপর যে পর্যায়টায় পৌঁছায় শিশু সেটা হচ্ছে, এটা মোটামুটি ধরে নাও 30 মাস বয়স থেকে 30 মাস বয়স থেকে মোটামুটি 5 বছর পর্যন্ত থাকে, মানে 2.5 বছর থেকে 5 বছর। এবারে 5 বছর বয়স থেকে অনওয়ার্ড 7 বছর পর্যন্ত মোটামুটি ভাবে বলতে পারো, এই সময় জটিল বাক্য বিন্যাস এবং ভাষার সামাজিক ব্যবহার সে কিন্তু শিখে যায় অলরেডি। তাহলে এটা হচ্ছে তার ভাষাগত বিকাশের বিভিন্ন পর্যায়, যেটা আমরা এখানে আলোচনা করলাম ক্লাসটাতে, সেটা কিন্তু মন দিয়ে বুঝবে। এরপরে হচ্ছে সামাজিক বিকাশ। শিশু প্রাথমিক অবস্থায় একাই থাকে, তার প্রাথমিক যে যার সাথে তার সব থেকে বেশি ঘনিষ্ঠতা সেটা হচ্ছে তার মা এবং তার বাবা বা পরিবারের অন্যান্য যারা তার যত্ন নেয় সেরকম ব্যক্তিরা। পরবর্তীতে দেখা যায় সেই সামাজিকতার বিকাশের কারণে সেই শিশু কিন্তু অন্য অজানা ব্যক্তির কাছেও মিশতে পারে, বুঝতে পারে, তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে, তাদের সহযোগিতা পাওয়ার মানে বিষয়টা তাদের কাছে কিন্তু চলে আসে এবং এই সামাজিকতার কারণে শিশু কিন্তু সুশৃঙ্খল নাগরিক হয়ে গড়ে ওঠে, কারণ সে তখন নিয়ম মেনে চলা শিখে যায়। নিয়ম মেনে চলা শিখে গেলেই কিন্তু শিশুর সামাজিক যে সুশৃঙ্খলতা বা সামাজিক রীতিনীতি সেগুলো কিন্তু মেনে চলতে পারে। এর পাশাপাশি আবেগিক বিকাশ, যেমন আবেগ নিয়ন্ত্রণ, কান্না, হাসি, সমালোচনা, এই বিষয়গুলো কিন্তু তার ভেতরে চলে আসে। সে সহানুভূতি, আত্মবিশ্বাস তৈরি হয়। এখানে এরিকসনের 8টি পর্যায়ের কথা উল্লেখ আছে তার আবেগিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করতে থাকবো এই দুটো বিষয়কে। এখন চলে যাচ্ছি আমাদের বিকাশের নীতিতে। বিকাশের নীতি হচ্ছে ওপর থেকে নিচ অবধি, ওপর থেকে নিচ অবধি, অর্থাৎ এটাকে বলা হয় সেফালোকডাল, সেফালোকডাল বলা হয়। ঠিক আছে, শব্দটা মনে রাখবে। এবং কেন্দ্র থেকে বাইরের দিকে হলে প্রক্সিমো ডিস্টাল বলা হয়। ওপর থেকে নিচে এবং কেন্দ্র থেকে বাইরে বিষয়টাকে ভালোভাবে যদি বুঝতে হয় তাহলে দেখবে শিশু জন্মের প্রথম অবস্থায় তার কিন্তু শরীরের ভেতরে দেখা যাবে যে শিশু মাথাটাকে নাড়তে পারছে না, ইচ্ছা মতো নাড়তে পারছে না, কারণ তার আমরা কি বলি, তার এখনো ঘাড় সোজা হয়নি। তাহলে তারপরে তার কি হয়, প্রথমে কিন্তু তার ঘাড় সোজা হয়, তারপরে তার হাতের উপর, নিজের হাতের উপরে কন্ট্রোল আসে, একটা
ছোট্ট বাচ্চাকে 1 বছর 1.5 বছরের বাচ্চাকে যখন একটা বল ছুড়তে দেওয়া হবে তখন দেখবে তার সমস্ত শরীর দিয়ে সে কিন্তু বলটাকে পুরো হাতটাকে ঘুরিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু যখন দেখবে শিশুটা আর একটু বড় হয়ে গেছে, 5-7 বছর বয়স হয়ে গেছে, তখন দেখবে সে কিন্তু এম করে শুধুমাত্র হাতটাকে মানে আগে সংকোচন করে তারপরে দ্রুত প্রসারণ করে সেটাকে কিন্তু ছুটতে শিখবে। তো এই যে বিষয়টা আসছে এটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরে মানে প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট, মানে তার মেরুদণ্ড এবং বুকের অংশ থেকে তার এই ডেভেলপমেন্টটা শুরু হয়। প্রথমে এই অংশটা ডেভেলপ করে, তারপরে ধীরে ধীরে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আঙ্গুলের দিকে তার এই ডেভেলপমেন্টটা এগোয়। এবারে হচ্ছে এটা ক্রমাগত পরিবর্তনশীল এবং ব্যক্তিগত পার্থক্যযুক্ত, অর্থাৎ এটা হচ্ছে ক্রমাগত মানে এটা কিন্তু দাঁড়িয়ে থাকে না, এটা ক্রমাগত চেঞ্জ হতে থাকে, ধারাবাহিক প্রক্রিয়া, পরিবর্তনশীল, এক জায়গায় কিন্তু বিকাশ থেমে যায় না, ধীরে 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 এর কিন্তু পরিবর্তন হতেই থাকে। এবং ব্যক্তিগত পার্থক্য পূর্ণ মানে কি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস বলা হয় এটাকে ইংলিশে, তোমরা জানো। তো ব্যক্তিগত ডিফারেন্স মানে কি, দুটো একই মানে সুযোগ সুবিধা দেওয়া শিশু এ আর বি দুজনকে ধরো একই সুযোগ সুবিধা একই পরিবেশে সমস্ত কিছু একই দেওয়া হলো, কিন্তু এর ডেভেলপমেন্ট দুজনের কিন্তু আলাদা 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 হলো। কারণটা কি না, তার ভেতরে একটা ব্যক্তিগত মানে স্বকীয় ধর্ম রয়েছে, সেই ধর্মের জন্য এর গ্রাফটা ধরে নাও, এটা যদি একটা গ্রাফে আমরা প্রকাশ করি, এটা যদি সময় হয় আর এটা যদি তার বিকাশ হয়, একই রকম ভাবে এটা যদি বিকাশ আর এটা যদি সময় হয়, তাহলে দেখা গেল যে এর ক্ষেত্রে ধরে নাও এমন হলো যে বিকাশটা এইভাবে ঘটেছে, আর এর ক্ষেত্রে বিকাশটা ধরে নাও এইরকম ভাবে ঘটছে। তাহলে এই যে ডিফারেন্স তৈরি হচ্ছে, এরকম ডিফারেন্স তৈরি হতে পারে কি জন্য না, ইন্ডিভিজুয়ালিটির জন্য, তার একা মানে নিজস্বতার জন্য, ঠিক আছে। এবারে এই বিকাশের ক্ষেত্রে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবেশ, পুষ্টি, যত্ন। পরিবেশ, কি পরিবেশে শিশু রয়েছে, সে স্ল্যাম এরিয়ায় রয়েছে নাকি অট্টালিকায় রয়েছে, নাকি এমন পরিবেশে রয়েছে যেখানে সবসময় ধরে নাও শিশু বিভিন্ন ধরনের নির্যাতন দেখছে, শুনছে, বুঝতে পারছে, এইরকম পরিবেশে রয়েছে, সেগুলোর ওপর কিন্তু শিশুর ডেভেলপমেন্ট নির্ভর করে। তার মাতৃভাষার বিকাশ, তার আচার আচরণ সমস্ত কিছু কিন্তু তার পরিবেশ এখানে প্রদান করে, তার সামাজিকতা, তার অন্যের প্রতি সহমর্মিতা, মানবিকতা, এগুলোর কিন্তু বিকাশ পরিবেশের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। সেই পরিবেশে শিশু যদি অপুষ্টিতে ভোগ করে তাহলে কিন্তু সেই শিশুর দেখা যায় যে ডেভেলপমেন্ট তুলনামূলকভাবে কম থাকে। যে শিশু যত্ন পায় না, যে শিশু তার মা কিংবা নিকটাত্মীয়ের সহচর্য পায় না, তাদের ক্ষেত্রে দেখা যায় ডেভেলপমেন্ট অনেকটাই পিছিয়ে থাকে অন্যদের তুলনায়, যদিও তারা প্রাথমিকভাবে একই পরিবেশ থেকে বিলংস করছে, একই রকমের পুষ্টি পাচ্ছে, এইরকম আর কি, ঠিক আছে। এরপরে হচ্ছে শিশুর বিকাশের স্তরগুলো। শিশুর বিকাশের স্তর এখানে হচ্ছে প্রিনেটাল স্টেজ মানে প্রাক জন্মকাল, গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত সময়কালটা বলা হচ্ছে ইনফ্যান্সি মানে জন্ম থেকে 2 বছর শৈশব বলা হচ্ছে, আর্লি চাইল্ডহুড মানে হচ্ছে আদি বাল্যকাল মানে 2 বছর থেকে 6 বছর পর্যন্ত, 6 বছর থেকে 11 বছরটাকে বলা হচ্ছে মধ্য বাল্যকাল বা মিডল চাইল্ডহুড, আর এডোলেসেন্স মানে হচ্ছে কৈশোরকাল 11 থেকে 18 বছর পর্যন্ত। এবার 18-র পরের সময়ে কি শিশুর বিকাশ ঘটছে না? একেবারেই না। শিশুর 18 বছর হয়ে গেলেই মোটামুটি ভাবে বিকাশের সমস্ত ধারা যেগুলো রয়েছে, অর্থাৎ তার ভাষার বিকাশ, তার দৈহিক বিকাশ, মানসিক বিকাশ এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তারপরে কিন্তু তার বিকাশটা আরো ধীর হয়ে যায়। এই 18 বছর পর্যন্ত আমরা মোটামুটি ভাবে দেখতে পারি, আমরা 6 মাস 7 মাসের গ্যাপেও যদি তাদেরকে লক্ষ্য রাখি, তাদের উপর মনিটরিং করি, তাদের কেস স্টাডি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা কিন্তু
দেখতে পাবো যে ডেভেলপমেন্টটা আমাদের চোখে পড়বে। কিন্তু এর পরের যে পর্যায়টা, 18 বছরের পরের পর্যায়টা, সেখানে ডেভেলপমেন্ট থাকছে কিন্তু সেটা এতই মন্থর প্রক্রিয়া হয়ে যাচ্ছে যে সেটা কিন্তু আমরা খুব একটা দৃষ্টিগোচর হচ্ছে না বলতে গেলে। ঠিক আছে, এরপরে দেখো শৈশবকাল। শৈশবকালটা কি না, অত্যন্ত দ্রুত শারীরিক বৃদ্ধি হয় এই পর্যায়ে। সঞ্চালনমূলক দক্ষতা যেমন হামাগুড়ি দেওয়া, দাঁড়ানো, এগুলো তৈরি হয়। শিশু প্রথমে জন্মের পরে হাঁটতে পারে না, তারপরে তার কি হচ্ছে প্রক্সিমোডিস্টাল এবং সেফালোকোডাল ডেভেলপমেন্টের ফলে তার দেখা যাচ্ছে যে সে হামাগুড়ি দিচ্ছে প্রথমে, তারপরে সে দাঁড়াতে শিখছে, দাঁড়ানোর পরে সে কিন্তু সরাসরি হাঁটতে পারে না, সে কিন্তু দৌড়ায় আগে, তারপরে তার কিন্তু সেটা বিকাশ এর মাধ্যমে ধীরে 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 সে কিন্তু হাঁটতে শিখে, তার ভেতরে মানে ভদ্র সভ্যভাবে চলাফেরা করার সক্ষমতা চলে আসে। পরিবেশের চারপাশ সম্পর্কে তার কৌতূহল বেশি থাকে, ইন্দ্রিয় লব্ধ অভিজ্ঞতা অর্জন করতে শেখে শিশু, যা দেখে সেটা কেন হচ্ছে, কেন হবে, কেন এমনি দেখছি, হ্যাঁ, এরকম অনেক রকমের প্রশ্ন করতে শিখে। মা বাবা বা পরিচর্যাকারীর সাথে গভীর আবেগিক বন্ধন তৈরি হয়। ঠিক আছে, এই সময় শিশুর জগৎ বলতে মা বাবা বা পরিচর্যাকারী যে থাকে তার, সেটা নিয়ে তার জগৎ। সে কিন্তু তার সাথে খুব বেশি তাদের সাথে বন্ধনটা মানে বন্ডিংটা স্ট্রং থাকে। এটাই হচ্ছে শৈশবকালের কারণে, মানে এটা শৈশবকালের উদাহরণ আর কি। শৈশবকাল আছে বলে এটা সম্ভব হচ্ছে। এবারে হচ্ছে আদি বাল্যকাল, 2 থেকে 6 বছর। এটা হচ্ছে প্রাক প্রাথমিক পর্যায়, শিশু যখন প্লে এজে থাকছে, অর্থাৎ এই সময় শিশু কিন্তু, আমরা যদি স্কুলের দিক থেকে দেখি তাহলে প্লে স্কুলে এই সময় শিশু কিন্তু ভর্তি হচ্ছে। এই সময় তার যে নিউরে মানে সেন্সরি মোটর যে অর্গান গুলো রয়েছে, যেমন হাত পা, এগুলো কিন্তু সচল হচ্ছে। সে কোনো কিছুকে ধরতে শেখা, লুপতে শেখা, বা কথাবার্তার ক্ষেত্রে সে দু একটা করে শব্দ বলতে শিখছে। এই পর্যায়টা কিন্তু তার আদি বাল্যকাল। এই সময় তাদেরকে প্লে স্কুলে ভর্তি করা হচ্ছে। আমরা যদি স্কুল এডুকেশনের ক্ষেত্রে দেখি, কিংবা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই সময় কিন্তু শিশুকে ভর্তি করা হচ্ছে। কিংবা আমাদের যে প্রাইমারি এডুকেশন রয়েছে, সেই প্রাইমারি এডুকেশনের পিপিতে তাদেরকে ভর্তি করা হচ্ছে। পিপি মানে প্রি প্রাইমারি পর্যায়ে। এই সময় দ্রুত বিকাশ ঘটছে ভাষার, শিশু প্রশ্ন করতে শুরু করছে, আত্মিকেন্দ্রিকতা লক্ষ্য করা যাচ্ছে। তার নিজের জিনিস সম্পর্কে সে কাউকে দেবে না, সে কাউকে শেয়ার করবে না। সে অন্যের কাছে গেলে অন্য কেউ কোনো কিছু ধরলেই সে কিন্তু কান্না দেবে। সে কিন্তু নিজের ভেতরে ইগোসেন্ট্রিক বাচ্চা হয়। এই সময় সে কিন্তু কাউকে কোনো কিছু শেয়ার করতে চায় না। এর পরের যে পর্যায়টা থাকে মধ্য বাল্যকাল, এটা হচ্ছে প্রাথমিক স্কুলের শিশুদের জন্য। এটা প্রাইমারি স্কুলে এই সময় শিশু ভর্তি হচ্ছে। ঠিক আছে, এইখানে তাদের বন্ধুদের সাথে দলগতভাবে কাজ করার প্রবণতা সৃষ্টি হচ্ছে। যৌক্তিক চিন্তা, কোনো বিষয়ের কারণ বোঝার ক্ষমতা তৈরি হচ্ছে। সেই সময় যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা যদি সায়েন্স বা ম্যাথ টিচার হিসাবে নিজেদেরকে ভেবে নিয়ে এটা বিচার করি মধ্য বাল্যকালটা, তো এখানে ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু সে শিখছে এই প্রথম পর্যায়ে। তারপরে গুনতে শিখছে, এগুলো কিন্তু সে করতে পারছে। নিয়ম কানুন মেনে চলা, পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই সময় নিয়ম কানুন বলতে, সে যখন তাকে স্কুলে ভর্তি করা হচ্ছে, তার সামাজিকতার সেকেন্ড মানে যে স্টেপ, সেটা হচ্ছে প্রথম হচ্ছে পরিবার। প্রথমে হচ্ছে সে পরিবারে ছিল, কোন পর্যায়ে, আগের পর্যায়টাতে, আদি বাল্যকালটাতে। এরপরে কিন্তু পরিবার ছেড়ে সে কিন্তু স্কুলে ঢুকে গেছে, বিদ্যালয়ে ঢুকে গেছে, এটা তার সেকেন্ড হোম। এইখানে কি হচ্ছে, সে অনেক কিছু নিয়ম শিখছে। তাকে বাথরুম যাওয়ার থাকলে তাকে শিক্ষক মহাশয়ের অনুমতি নিতে হচ্ছে, তাকে প্রার্থনা করানো শেখানো হচ্ছে, তাকে
নিজস্ব পরিচ্ছন্নতা বা নখ কাটা, চুল কাটা, এরকম যে জিনিসগুলো, এগুলোর প্রতি নজর রাখা, শরীরের যত্ন নেওয়া, এই সব বিষয়গুলো তাকে শেখানো হচ্ছে, তাকে নিয়মাবর্তিতা শেখানো হচ্ছে ভবিষ্যতের নাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য। ঠিক আছে, এইগুলো কিন্তু প্রাইমারি স্কুলের শিশুদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। এরপরে চলে আসছে কৈশোরকাল। সেখানে দ্রুত শারীরিক পরিবর্তন হচ্ছে, বয়স সন্ধিকালীন বিভিন্ন হরমোনাল পরিবর্তনের কারণে ছেলেদের যে শারীরিক গঠন তার পরিবর্তন হচ্ছে, মেয়েদেরও শারীরিক গঠনের পরিবর্তন হচ্ছে, তাদের গলার স্বরের পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে তাদের কিন্তু ইমোশনাল পরিবর্তন হচ্ছে। তারা কিন্তু, তাদেরকে আর সবার সামনে বকে দিলে কিন্তু, ধমক দিলে তারা কিন্তু আর সেটা মেনে নিতে পারছে না, তাদের কিন্তু সেটা খুব আঘাত লাগছে। এইবারে তারা কিন্তু আগের পর্যায় পর্যন্ত তাদের কাছে বিমূর্ত চিন্তা, মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ছিল, অলিক কল্পনা মাত্র, কিন্তু এখন তারা বিমূর্ত চিন্তা করতে পারে, তারা ভাবতে পারে। এই জন্য বিজ্ঞানের মতো বিষয়গুলোকে এইখানে কিন্তু ভাগ করে তাদের কাছে দেওয়া হচ্ছে, যেমন বায়ো সায়েন্স দেওয়া হচ্ছে, মানে লাইফ সায়েন্স। যদিও আমাদের এখন এডুকেশন সিস্টেমে এগুলোকে এইভাবে ভাগ করা হয়নি। আমাদের সাধারণ বিজ্ঞান, মানে অতীত এবং সংস্কৃতি, এই রকম নাম দিয়ে আমাদের কাছে ইতিহাস, ভূগোল, এই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে। কারণ কি, সেখানে বিমূর্ত চিন্তার প্রয়োজন আছে। ধরে নাও সিন্ধু সভ্যতা, আমি শিক্ষক হিসাবে সিন্ধু সভ্যতার ধরে নাও ইতিহাস শিক্ষক নোট দিলেন বা কিছু একটা বললেন, সেই বিষয়টাকে অনুধাবন করা। বা ধরে নাও সায়েন্সের টিচার হিসাবে আমরা তো সব সময় প্র্যাকটিক্যালি সবকিছু দেখাতে পারি না, সেখানে হয়তো কোনো কিছু আমরা একটা বললাম যে নীল লিটমাসকে লাল করছে অ্যাসিড, ঠিক আছে, নীল লিটমাসকে লাল করছে, তাহলে সেটা কিন্তু সে বিমূর্ত ভাবে, অ্যাবস্ট্রাক্টলি সেটা কিন্তু সে ভাবছে, আচ্ছা নীল দিলাম, নীল একটা লিটমাস পেপার ছিল, সেটা লাল হয়ে যাচ্ছে অ্যাসিডের কারণে। এই যে বিষয়গুলো বুঝতে পারা, এটা সম্ভব হচ্ছে এই কৈশোরকালে। 11 থেকে 18 বছর বয়সের ভেতরে তারা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের পেশাগত চিন্তা ভাবনা শুরু হয়ে যাচ্ছে, প্রাথমিক চিন্তাটা শুরু হয়ে যাচ্ছে কিন্তু কৈশোরকালেই। তার নিজের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হবে, সামাজিক সে গুরুত্ব পাবে, তাকে সবাই নামে চিনবে, তাকে তার কোনো কিছু একটা, ধরো গুণাগুণে, যেমন হয়তো ভালো আঁকতে পারে কিংবা গাইতে পারে কিংবা গিটার বাজাতে পারে, এইরকম একটা কিছু, কিংবা পড়াশোনায় খুব ভালো, এরকম একটা সামাজিক সে প্রতিষ্ঠা লাভ করতে চায়, সে সবার কাছে এটার জন্য মানে পুরস্কৃত হতে চায়। ঠিক আছে, অনেক সময় এগুলোর ঠিকঠাক মতো যদি নার্সিং না হয়, যদি পরিচর্যাটা না হয় ঠিকঠাক, তাহলে কিন্তু তারা বিপদগামেও যেতে পারে। এই বয়সটা কিন্তু খুব মানে বলা যেতে পারে ডেঞ্জারাস সময়, কারণ এটা হচ্ছে ঝড় ঝঞ্ঝার বয়স। এই সময়টায় কিন্তু অনেক রকমের পরিবর্তন, অনেক রকমের শিশুদের ভেতরে, শিশুরা যারা কৈশোরকালে পৌঁছেছে তাদের ভেতরে মানসিক, শারীরিক, তারপরে তোমার ইমোশনাল অনেক রকম চেঞ্জেস চলে আসে। তাদের এই স্বতন্ত্রতা যে আসে, সেই স্বতন্ত্রতাতে তারা একটা নিজের আইডেন্টিটি মানে তৈরি করতে চায়, এবং সেই আইডেন্টিটিটা জন্যই কিন্তু পরবর্তীকালে সে দেশের সুনাগরিক হয়ে ওঠার রসদটা পায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। এরপরে দেখো বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদান, খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে দেখো প্রথমে রয়েছে হেরিডিটি বা বংশগতি, মানে পূর্বপুরুষ থেকে যে জিনগত বৈশিষ্ট্য থাকবে সেটা নিয়েই কিন্তু শিশু যাবে। যে যেমন পরিবেশ, বা পরিবেশটা এখানে বলবো না, যে যে যেরকম জিনগত বৈশিষ্ট্য নিয়ে এসেছে সে কিন্তু সেরকম জিনগত বৈশিষ্ট্যের উদাহরণ তার বিকাশে দেখাবেই দেখাবে।
অন্যদিকে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। শিশু যে পরিবেশে বড় হয় সেই পরিবেশের শিক্ষা, সংস্কৃতি, ভাষা এরকম সব জিনিস কিন্তু সে আহরণ করে। সে অবশ্যই সেই বিষয়গুলোকে প্রভাব তার বিকাশের ভেতরে রাখবেই রাখবে। এই দুটো বিষয় কিন্তু মানে একটা আরেকটার পরিপূরক। এই দুটো বিষয়ের উপরেই কিন্তু আমাদের শিশুর বিকাশ অনেকটাই নির্ভর করে। সেক্ষেত্রে শিশুর নিউট্রিশন বা সুষম খাদ্য এবং সঠিক পুষ্টি এই দুটো এই মানে পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিশু যদি ঠিকঠাক নিউট্রিশন পায় তাহলে তার শারীরিক বিকাশ ভালো হওয়ার জন্য তার মানসিক বিকাশ ভালো হয়, এবং সেই কারণে ওভারঅল তার যে বিকাশ অর্থাৎ তার ইমোশনাল বিকাশ বলো, তার তার যে সামাজিক বিকাশ বলো সেটা সম্ভব হয়। লার্নিং, লার্নিং মানে হচ্ছে নিয়মিত অনুশীলন এবং নতুন কিছু শেখার সুযোগ। এটা যদি শিশু পায় তাহলে কিন্তু শিশুর ডেভেলপমেন্ট আরো ভালোভাবে সম্ভব হয়। ঠিক আছে, এই হচ্ছে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। এবারে এক কথায় আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিকাশের প্রতিটা স্তর পূর্ববর্তী স্তরের হিসাবে কাজ করে। মানে পূর্ববর্তী স্তরটা পরে সে স্তরটা যদি ঠিক জায়গায় পৌঁছায় তাহলে তার থেকে উপরে থাকবে, তার থেকে উপরে থাকবে, তার থেকে উপরে থাকবে, তার থেকে উপরে থাকবে বা তার সমান থাকবে। ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকে তার বিকাশটা। এবারে হচ্ছে প্রতিটা শিশুর গতি আলাদা, এই তাই ব্যক্তিগত পার্থক্যের দিকে নজর দেওয়া উচিত। মানে কি, প্রতিটা শিশুর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের যে বিকাশের দিকগুলো, ভাষাগত বিকাশ, দৈহিক মানসিক বিকাশ, প্রক্ষোভিক বা ইমোশনাল বিকাশ, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, এবং সেই ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স রয়েছে, ব্যক্তিগত যে পার্থক্য রয়েছে সেটার উপর গুরুত্ব দিয়ে কিন্তু শিক্ষা দেওয়া উচিত। তাদেরকে সমানভাবে দেখে তাদের যে যার যেখানে প্রয়োজন সেই বিকাশের দিকে নজর দেওয়া উচিত। সঠিক বিকাশ নিশ্চিত করতে উদ্দীপনামূলক পরিবেশ এবং ভালোবাসা অপরিহার্য। এটা এখন শিক্ষার একটা ইম্পর্টেন্ট দিক। সেটা হচ্ছে কি, যে শিশুকে কখনোই কিন্তু মারধর বকাবকি করে শিশু কাছ থেকে তার মানে সর্বোচ্চ যে রিটার্ন পাওনা সেটা কিন্তু পাওয়া সম্ভব নয়। তার কাছে পাওনা বলতে তার কাছে তার যে বিকাশ, সেই বিকাশ পেতে গেলে তাকে খুব মেন্টালি এবং তাকে উদ্দীপনামূলক পরিবেশে ভালোবাসা স্নেহ দিয়ে লালন পালন করা উচিত। শিক্ষক শিক্ষিকাদের এই জন্য বর্তমানে বলা হচ্ছে যে কোনো রকম বকাঝকা বা তাকে কোনো দৈহিক বা মানসিক অত্যাচার না করতে বলার কথা বলা হচ্ছে। আমাদের এখন যে এডুকেশন সিস্টেম রয়েছে ইন্ডিয়াতে, সেখানে এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। এটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, এটা অল ওভার ওয়ার্ল্ড কিন্তু এই নীতিগুলোকে মোটামুটি ভাবে মেনে চলা হচ্ছে। এর বেসিক যে পরিকাঠামো বা বেসিক কাঠামোটা রয়েছে সেই কাঠামোটাকেই কিন্তু মেনে কাজ করা হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা আজকের এই যে ক্লাস, সেই ক্লাস থেকে প্রায় 15টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা কিন্তু মানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেগুলোকে আলোচনা করব। যেখানে প্রথমেই কোশ্চেনে দেখছো বিকাশের প্রক্রিয়াটি জীবনের কোন পর্যায় থেকে শুরু হয়। এটা তোমরা অনেকবার পড়লে, শুনলে, দেখলে, তো এটা জানো যে এটা হচ্ছে কিন্তু প্রাক জন্মকাল বা প্রিনেটাল স্টেজ থেকেই শুরু হয়ে যায়, তাই না? এটা তার প্রিনেটাল স্টেজ বা প্রাক জন্মকাল থেকে কিন্তু শুরু হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, শিশুর বিকাশের কোন স্তরকে টয় এজ বলা হয়? টয় এজ কাকে বলা হয়? না, এখানে
বলা হচ্ছে আদি বাল্যকালকে। আদি বাল্যকালে শিশু বিভিন্ন খেলনা নিয়ে খেলা করে, এটাকে বলা হচ্ছে টয় এজ। নেক্সট কোশ্চেন দেখো, সেফালোকোডাল নীতি অনুযায়ী শিশুর বিকাশ কিভাবে অগ্রসর হয়? মাথা থেকে, এখানে দেখো কেন্দ্র থেকে পরিধির দিকে, মাথা থেকে পা পর্যন্ত। দেখো এখানে প্রত্যেকটা অপশন কিন্তু একই রকম মনে হচ্ছে, কিন্তু এটা যদি যেহেতু তোমার পড়া আছে মাথা থেকে পা পর্যন্ত, এটাকে বলা হয় সেফালোকোডাল। আরেকটা আছে প্রক্সিওমেটাল, প্রক্সিমোডিস্টাল, আরেকটা পয়েন্ট, তাই না? তো সেটাতে হচ্ছে তোমার কেন্দ্র থেকে পরিধির দিকে। ওকে, নেক্সট হচ্ছে কোন শিশুর ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকট কখন দেখা যায়? আত্মপরিচয়ের সংকট তখনই তৈরি হয় যখন তার কৈশোর অবস্থা থাকে, অর্থাৎ 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত তার কিন্তু এই ঘটনাটা দেখা যাচ্ছে। এবার শিশুর ভাষাগত বিকাশের সব থেকে সংবেদনশীল পর্যায় কোনটি? এটা হচ্ছে তার আদি বাল্যকাল। বাল্যকালে তার কিন্তু সংবেদনশীল, সেখানেই কিন্তু তার ভাষার বিকাশ ঘটে। শিশু যে পরিবেশে থাকে সে বিভিন্ন ভাষা, বিভিন্ন ধরে নাও যে যেমন পরিবেশে থাকে সে সেই ভাষাগুলো রপ্ত করে, এটাই তার কিন্তু মাতৃভাষা, এখানে মাতৃভাষার বিকাশ ঘটে। ঠিক আছে, নেক্সট দেখো, বিকাশ হলো একটা কি পরিবর্তনগত, না গুণগত, না নিরবিচ্ছিন্ন, নাকি বোথ সি অ্যান্ড ডি, সরি বি অ্যান্ড সি? এটাই হবে কিন্তু উত্তর, বি অ্যান্ড সি, গুণগত এবং নিরবিচ্ছিন্ন, তাই না? চলে আসছি পরের কোশ্চেনে, নিচের কোনটি সামাজিকরণের একটি প্রাথমিক সংস্থা? প্রাথমিক সংস্থা আগেই বলেছি, পরিবার হচ্ছে কিন্তু প্রাথমিক সংস্থা, তারপরেই হচ্ছে কিন্তু বিদ্যালয় বা স্কুল, এটা সেকেন্ডারি। নেক্সট, গ্যাং এজ কাকে বলে? গ্যাং এজ মানে যে বয়সে শিশুরা গ্যাং তৈরি করতে শেখে। গ্যাং তৈরি করার প্রকৃষ্ট বয়স হচ্ছে পরবর্তী বাল্যকাল, লেটার চাইল্ডহুড হচ্ছে এই বয়সটাতে কিন্তু সে গ্যাং বানাতে শেখে, সে একটা গ্রুপ নিয়ে দেখবে চলাফেরা করতে শেখে। পরবর্তী হচ্ছে কোশ্চেন, শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা কি? এটা কিন্তু উভয়েরই প্রয়োজন, উভয়ের মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশ দুটোরই কিন্তু সমান সমান অবদান রয়েছে, এই দুটোর মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু শিশু বিকাশ ঘটছে, তাই না? কে কৈশোরকালকে ঝড়ঝাপটার কাল বলেছে? ঠিক আছে, আমি ঝড়ঝাপটার কাল কথাটা তোমাদেরকে বললাম যে স্ট্রেস অ্যান্ড স্টর্মের সময়, কিন্তু সেটা কে বলেছে এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। স্ট্যানলি হল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। জিন পেঁয়াজে, এরিক এরিকসন, ওয়ালবার্গ, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব এনাদের সম্পর্কে। স্ট্যানলি হল ঝড়ঝাপটার কাল এটা বলেছেন, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, শিশুর শারীরিক বৃদ্ধি সাধারণত কোন বয়স পর্যন্ত চলতে থাকে? এটা হচ্ছে জীবন ব্যাপী চলতে থাকে, আগেই বলেছি কোশ্চেনটা। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো প্রক্সিমোডিস্টাল ধারা অনুযায়ী বিকাশ কিভাবে অগ্রসর হয়? এটা হচ্ছে দেখো সেন্টার অফ বডি, আচ্ছা শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে, এইটাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল হচ্ছে এটাকে বলা হচ্ছে। নেক্সট, কোন স্তরে শিশু মূর্ত বস্তু সম্পর্কে যুক্তি চিন্তা ভাবনা? এটা হচ্ছে মূর্ত মানে হচ্ছে কংক্রিট, এটার সাথে কংক্রিট অপারেশন স্টেজ, এইটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন দেখো অলরেডি কোনো না কোনো টেট পরীক্ষাতে কিংবা এই ধরনের পরীক্ষাতে এসছে, তাই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। কোন বয়সে শিশুর অবজেক্ট পারমানেন্স বা বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি হয়? এটা হচ্ছে 0 থেকে 2 বছর বয়সের ভেতরেই কিন্তু
শিশুর স্থায়িত্ব সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয়ে যায়। অর্থাৎ বস্তুটা আছে, আমি যেটাকে দেখছি সেটা সেখানেই আছে, এরকম একটা অনুভূতি। বা বলতে পারো যেমন হচ্ছে একটা পুতুলের চোখ আছে, মানে এটা কিন্তু এই পুতুলটা আর মানুষের ভেতরে সে কিন্তু কোনো পরিবর্তন করতে পারে না এই 0 থেকে 2 বছর বয়সের ভেতরে। সেটা যে পুতুল নয়, সেটাকে সে মানুষ বলে মনে করতে শেখে। ঠিক আছে, এবারে হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, নিচের কোনটা বিকাশের নীতি নয়? দেখো, নিরবিচ্ছিন্নতা, ব্যক্তিগত পার্থক্যের নীতি, উভমুখিতার নীতি আর ধারাবাহিকতার নীতি। এটা তো জানলে, এটা হবে এই উভমুখিতার নীতি বা পরিবর্তনযোগ্যতা। এটা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো এগুলো তোমরা এখানে উত্তরমালা দেওয়া আছে, একবার মিলিয়ে দেখে নিতে পারো যে ঠিকঠাক আছে কিনা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে। আর আমাদের এই সিডিপি ম্যাথ এবং সায়েন্সের ক্লাস তোমরা নিয়মিতভাবে পাবে। আপার প্রাইমারি টেট ঘোষণা হলে তোমাদের ক্লাসের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে। তোমরা সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।